হ্যালো এভরিওয়ান। প্রথমে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক সকল বাড়ি কাজ এবং এর সমাধানগুলো নিয়েই আমার এই ভিডিওটি আমি তৈরি করছি। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা এ যাবৎ যতগুলো ক্লাস হয়েছে বিজ্ঞানের উপর তার প্রত্যেকটির প্রশ্ন এবং সমাধান সবগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমাদের প্রথম যে ক্লাসটা হয়েছে সেটি হচ্ছে 30 মার্চ। 30 মার্চ তোমাদের আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের প্রথম ক্লাসটি হয়। আর যে বাড়ি কাজটি দেওয়া হয়েছিল তোমাদের, বাড়ি কাজটি দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে। একটি জবা ও একটি ধুতরা ফুল সংগ্রহ করো, অথবা এদের ছবি সংগ্রহ করে বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করো। ঠিক আছে, এবং চিত্রাঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো এ ছিল আমাদের প্রথম বাড়ি কাজটি। আমরা সমাধানটি দেখি। দেখো চিত্রে একটি জবা ফুল আঁকা আছে। জবা ফুলের বিভিন্ন অংশ অর্থাৎ জবা ফুলের লম্বচ্ছেদ আঁকা আছে, বিভিন্ন অংশগুলো মার্ক করে দেখানো আছে, পাশে সেগুলো লেবেলিং করা আছে। ঠিক আছে, তো এই ছিল জবা ফুল। আর আমরা পরের যে ছবিটা দেখতে পাচ্ছি, একটি ধুতরা ফুলের ছবি আছে। আগের ছবিটির ন্যায় এই ছবিটিতে তোমরা দেখো যে ধুতরা ফুলের বিভিন্ন অংশ মার্ক করা আছে এবং সেগুলো লেবেলিং করা আছে। ঠিক আছে, তো দুটো ছবি অনেক ইম্পর্ট্যান্ট। আর আশা করি তোমরা ছবি দুটো বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে চলে যাই। তোমাদের পরের যে ক্লাসটা হয়েছিল সেটা হচ্ছে 2 এপ্রিল। এটি ছিল তোমাদের বিজ্ঞান 2 নাম্বার ক্লাস, এই আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের। ঠিক আছে, আমরা প্রশ্নটি দেখি। কি প্রশ্ন ছিল তোমাদের? অঙ্কুর উদ্গম যদি প্রকৃতিতে না ঘটতো তাহলে কি হতো, তার ব্যাখ্যা দাও। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের যে বাড়ি কাজটি দেওয়া হয়েছে সেটাই আমি পড়ে দিলাম। আমরা সমাধানে চলে যাই। দেখো তোমার স্ক্রিনে সমাধানটি দেখতে পাচ্ছ। অঙ্কুরোদ্গম কি? বীজ থেকে চারা বা শিশু উদ্ভিদ গজানোকে অঙ্কুরোদ্গম বলে। নিচে অঙ্কুরোদ্গমের গুরুত্ব ব্যাখ্যা করা হলো। দেখো, জীবজগতে দুটি ভিন্ন উদ্ভিদ ও প্রাণী জগতের মধ্যে শুধু উদ্ভিদ জগতেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। তাই পৃথিবীর জীবজগৎ টিকিয়ে রাখতে উদ্ভিদের কোনো বিকল্প নেই। আর এই উদ্ভিদ বংশবিস্তার করে যে প্রজননের মাধ্যমে, তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম। ফলে এই অঙ্কুরোদ্গমের উপরই টিকে আছে সমস্ত জীবজগৎ। নিম্নে পয়েন্ট আকারে গুরুত্ব ব্যাখ্যা করা হলো। দেখো, 1 নাম্বার পয়েন্টটা কি? বীজ থেকে চারা গজিয়ে উদ্ভিদের বংশ রক্ষায় এর গুরুত্ব অপরিসীম। নাম্বার 2 হচ্ছে মাতৃ উদ্ভিদের চরিত্র, গুণাগুণ, বৈশিষ্ট্য বহুদিন পর্যন্ত টিকিয়ে রাখায় এর কোনো বিকল্প নেই। আর 3 নাম্বারটি হচ্ছে যে সময়ের সাথে পরিবর্তিত প্রাকৃতিক পরিবেশের সাথে অভিযোজিত উদ্ভিদ বংশধারা পেতে অঙ্কুরোদ্গমের কোনো বিকল্প নেই। ঠিক আছে, 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে সহজে নতুন জীবনী শক্তি সম্পন্ন চারা উদ্ভিদ পেতে অঙ্কুরোদ্গমের প্রয়োজন আছে। অঙ্গজ বা শাখার মাধ্যমে প্রজননে চারা পূর্ণ জীবনী শক্তি পায় না। ঠিক আছে, 5 নাম্বার সংকরায়ন করে উন্নত উদ্ভিদ সৃষ্টির জন্য বীজ উৎপাদন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই তা থেকে উন্নত কাঙ্ক্ষিত উদ্ভিদ পেতে সেই বীজের অঙ্কুরোদ্গম আবশ্যক। 6 নাম্বার পয়েন্টটি হচ্ছে যে নতুন বৈশিষ্ট্যযুক্ত অভিব্যক্তি, পরিব্যক্তি ও বৈচিত্র্যময় উদ্ভিদ জগৎ পেতে জিনের পুনর্বিন্যাস ও তা থেকে নতুন বংশধারা পেতে অঙ্কুরোদ্গমের বিকল্প নেই। 7 নাম্বার পয়েন্টটি দেখো, অঙ্কুরোদ্গম না হলে উদ্ভিদের বংশধারা শেষ হয়ে যাবে বিধায় সমস্ত প্রাণীকুল খাদ্য, আশ্রয় ও উদ্ভিজ্জ সামগ্রী থেকে বঞ্চিত হবে। ফলে প্রাণীকুল বিলুপ্ত হয়ে যাবে। আর সর্বশেষ যে পয়েন্টটি সেটি হচ্ছে যে খাদ্য উৎপাদনের সাথে সরাসরি যুক্ত উদ্ভিদ যেমন ধান, গম, সরিষা, তরকারি ইত্যাদি প্রথম বর্ষেই বিলুপ্ত হয়ে যাবে বলে তাৎক্ষণিকভাবে প্রাণীকুল খাদ্যাভাবে পতিত হবে, যার পরিণাম ভয়াবহ। তাই বলা যায় যে উদ্ভিদের অঙ্কুরোদ্গমের উপরেই নির্ভর করছে উদ্ভিদ জগৎ সহ প্রাণী জগৎ তথা মানব জাতির বেঁচে থাকার উপায়। কাজেই জীবজগৎ রক্ষায় অঙ্কুরোদ্গম অপরিহার্য। ঠিক আছে, পরের যে আমাদের ক্লাসটি হয়েছিল 6 এপ্রিল। আমরা 6 এপ্রিলের বাড়ি কাজটি দেখি। দেখো স্ক্রিনে যে প্রশ্নই দেখতে পাচ্ছ, তোমাদের বাড়ি কাজটি দেওয়া হয়েছিল প্রকৃতিতে যদি এই পরাগায়ন না ঘটে তাহলে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ছিল। আমরা সমাধানে চলে যাই। প্রকৃতিতে যদি এই পরাগায়ন না ঘটে তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। ঠিক আছে,
নিম্নে উদ্ভিদের পরাগায়নের গুরুত্ব আলোচনা করা হলো। দেখো 1 নাম্বারটা কি, পরাগায়নের ফলেই ফুল থেকে ফল ও বীজ উৎপাদিত হয়। 2 নাম্বারটা হচ্ছে যে পরাগায়নের ফলে বীজ সৃষ্টি হয় বলে উদ্ভিদের বংশধারা বজায় থাকে। 3 নাম্বারটা হচ্ছে যে পরাগায়নের ফলে ফল হয় বলেই প্রাণীজগৎ খাদ্য পায়, কেননা প্রাণী বিশেষ করে মানুষের অধিকাংশ খাবার ফল বা বীজ বা শস্য জাতীয়, যেমন ধান শস্য জাতীয় ফল, বেগুন ফল জাতীয় তরকারি। ঠিক আছে। তারপর তোমাদের 4 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে ফুল ফল শস্যা বীজ বাদেও শাকসবজি অন্যান্য খাদ্য কোনো না কোনোভাবে উদ্ভিদ থেকেই আসে, আর উদ্ভিদের এই ব্যাপক উৎপাদনে পরাগায়নের উপর নির্ভরশীল, কেননা এর মাধ্যমে বংশবিস্তারের বীজ উৎপাদিত হয়। 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে পরাগায়নের ফলেই উদ্ভিদের বিস্তার ঘটে বলে কাঠ জ্বালানি আসবাবপত্র ইত্যাদি পেই। 6 নাম্বারটা হচ্ছে যে পরাগায়নের জন্যই মৌমাছি মধু ও মোম উৎপন্ন করতে পারে। ঠিক আছে। আমাদের যে নেক্সট পয়েন্ট আছে সেটা হচ্ছে পরাগায়নের সময় একই গোষ্ঠীর ভিন্ন প্রজাতির বা জাতের মধ্যে পরাগায়নের সম্ভাবনা থাকে বলেই বৈচিত্র্য জাতের উদ্ভব হয়, ফলে প্রতিকূল পরিবেশে টিকে থাকে, উন্নত ফলন দিতে পারে। 8 নাম্বার পয়েন্টটা হচ্ছে পরাগায়নের মাধ্যমে নিষেক সম্পন্ন হয় বলে বৈজ্ঞানিকভাবে বিভিন্ন কৌশলে পরাগায়ন ঘটিয়ে উদ্ভিদের উন্নয়ন ঘটাতে মানুষের প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন সম্ভব বলেই আজ আর আমরা শুধু প্রকৃতির উপর নির্ভরশীল নই। নেক্সট যে পয়েন্টটা আছে, পরাগায়নে মিউটেশন ঘটিয়ে ভিন্ন ভিন্ন ঋতুর উপযোগী উদ্ভিদ করে উপকৃত হওয়া যায়। আর সর্বশেষ যে পয়েন্টটা আছে আমাদের, পরাগায়নের মাধ্যমে বিজ্ঞানীগণ উদ্ভিদ স্টেম সেল গবেষণা করে প্রয়োজনীয় উপাদান তৈরিতে গবেষণা করে যাচ্ছেন। অর্থাৎ আমরা কি বলতে পারি, প্রকৃতিতে যদি এই পরাগায়ন না ঘটে তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা পরের ক্লাসটিতে চলে যাচ্ছি। এটি হচ্ছে তোমাদের 8 এপ্রিলে যে বিজ্ঞান ক্লাস হয়েছে তার বাড়ি কাজটি দেখো, দেখা যাচ্ছে চিত্রের ফুলের কোন কোন স্তবক অত্যাবশ্যকীয় কেন তা যুক্তি দিয়ে বুঝিয়ে লেখো। ঠিক আছে। তো সমাধানটি দেখো, স্ত্রী এবং পুং উদ্ভিদ পৃথকের ক্ষেত্রে স্তবক একটি কমে, কিন্তু আদর্শ উভয়লিঙ্গ ফুলের ক্ষেত্রে 3টি স্তবক হচ্ছে অত্যাবশ্যকীয়, যথা 1 বৃন্ত। বৃন্ত বা বোটা ফুলসহ ফুলের অন্যান্য অঙ্গ ধারণ করে। বৃন্ত ছাড়া ফুল ফল বা বীজ কিছুই আশা করা যায় না। এটি দেহের সাথে আটকে রাখে ও বিভিন্ন শারীরবৃত্তীয় যোগাযোগ ও পরিবহনে সহায়তা করে। 2 স্ত্রী স্তবক। নিষেকের মাধ্যমে ফুল থেকে ফল বা বীজ হতে অবশ্যই স্ত্রী স্তবক প্রয়োজন। স্ত্রী স্তবকেই স্ত্রী জনন কোষ বা গর্ভাশয় থাকে, যেখানে ফল ও বীজ সৃষ্টি হয়। পার্থেনোকার্পের ক্ষেত্রে নিষেক না হলেও স্ত্রী স্তবক অপরিহার্য, কেননা স্ত্রী স্তবকই ফল সৃষ্টি করে। 3 পুংস্তবক। ব্যতিক্রম পার্থেনোকার্পিক ব্যতীত পুংস্তবক অপরিহার্য, কারণ পুংস্তবকই পুংজননকোষ সৃষ্টি হয়, যা স্ত্রী স্তবকের গর্ভাশয় নিষেক ঘটায়। এই নিষেক ব্যতীত স্ত্রী স্তবক ফল বা বীজ সৃষ্টি করতে পারে না। পুংরেণু উৎপাদন ও নিষেকের জন্য তাই পুংস্তবকও অত্যাবশ্যকীয় স্তবক। পরবর্তীতে আমাদের যে ক্লাসটি হয়েছিল 9 এপ্রিল 2020, আমরা সেই ক্লাসটির বাড়ির কাজ দেখে আসি। প্রশ্নটি ছিল কি দেখো, উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে অভিকর্ষ বল কোনো প্রভাব বিস্তার করে কিনা সেটি ব্যাখ্যা করো। ঠিক আছে। তো আমরা সমাধানে চলে যাই। হ্যাঁ, প্রভাব রাখে। অভিকর্ষের টানে ভ্রূণমূলের কোষের উপাদানগুলো নিচের দিকে স্থানান্তরিত হয়। এই চাপ গিয়ে পড়ে পার্শ্বীয় কোষের প্রাচীরে, ফলে ভ্রূণমূলটিতে অভিকর্ষ চলন দেখা যায়। অর্থাৎ অভিকর্ষের টানে মূলটি নিচের দিকে বাড়তে থাকে, আর এই চলনকে বলা হয় অভিকর্ষ উপলব্ধি বা জিওপারসেপশন। আমরা পরবর্তীতে যে ক্লাসটি হয়েছে তোমাদের সেটি হচ্ছে 13 এপ্রিল। 13 এপ্রিলের ক্লাসে যে বাড়ি কাজটি দেওয়া হয়েছে আমরা সেটি দেখি। যখন তোমাকে মশা কামড় দিবে বা তুমি ব্যথা পেয়ে কাকিয়ে উঠবে, তাহলে তোমাকে কোন তন্ত্রটি সহায়তা করছে এবং কিভাবে সহায়তা করবে এটি খাতায় লিখবে। ত্বকের উপর দিয়ে প্রবাহিত স্নায়ুতন্ত্রের কোষ মশার কামড় অনুভবে সাহায্য করে থাকে। ঠিক আছে। আমাদের দেহে যখন কোনো মশা কামড় দেয় তখন সে অনুভূতি আমাদের ত্বকের উপর স্নায়ুতন্ত্রের স্নায়ুকোষের ডেনড্রাইট গ্রহণ করে থাকে
এখানে কামড়ের ফলে স্নায়ুকোষে ডেনড্রাইটের বিচ্যুতি এই কোষের রিসেপ্টর জিনের কার্যকারিতায় রাসায়নিক ক্রিয়ায় বৈদ্যুতিক সিগন্যাল তৈরি হয়, যা অ্যাক্সনের মাধ্যমে অপর স্নায়ুকোষে ট্রান্সফার করে। এভাবে মস্তিষ্কের কেন্দ্রীয় নিউরনে পৌঁছে প্রতিক্রিয়া সৃষ্টি করলেই আমরা মশা কামড় বা মশার কামড়ের ব্যথা অনুভব করে থাকি। ঠিক আছে, আমাদের পরবর্তী যে ক্লাসটি হয়েছে তোমাদের সেটি হচ্ছে 19 এপ্রিল। 19 এপ্রিলে যে বিজ্ঞান ক্লাসটি হয়েছিল তার বাড়ি কাজটি আমরা দেখে আসি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাড়ি কাজটি। মস্তিষ্কের চিহ্নিত চিত্র অঙ্কন করো। ঠিক আছে, তোমাদের বই থেকে এই বাড়ি কাজটি তোমরা নিজেরাই লিখতে পারবে। আমরা সমাধানটিতে চলে যাই। তোমাদের সুবিধার্থে আমি দুটো ছবি দিলাম, তোমরা যে কোনোটা আঁকতে পারো। তবে অষ্টম শ্রেণী হিসেবে যদি বিবেচনা করি তাহলে তোমাদের জন্য প্রথম চিত্রটি বেশি গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, তো তোমরা চিত্রে দেখো। প্রথম যে চিত্রটি আছে তোমাদের বই থেকে চিত্রটি আমি দিয়েছি। একটি মস্তিষ্কের গঠন আঁকা আছে। আমরা জানি মস্তিষ্কের বিভিন্ন অংশ আছে, গরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, তো এগুলো আছে এখানে। পরের চিত্রটি অনুরূপ একটি চিত্র, তবে একটু হাই ক্লাসের জন্য এগুলা। তোমরা চাইলে এটিও আঁকতে পারো, তবে আমি আগেই বলেছি যে প্রথম চিত্রটি তোমাদের জন্য বেস্ট হবে। ঠিক আছে, তো আমাদের পরবর্তীতে যে ক্লাসটি হয়েছে তোমাদের সেটি হচ্ছে 20 এপ্রিল। তোমাদের 20 এপ্রিলের বিজ্ঞান ক্লাসে যে বাড়ি কাজটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে, দেখো, একটি প্রতিবর্ত চক্রের চিত্র এঁকে এর ব্যাখ্যা দাও। বই থেকে হুবহু আমি তোমাদের বাড়ি কাজের সমাধানটি দিয়েছি। আমরা সমাধানে চলে যাই। দেখো, তোমার চিত্রটি দেখতে পাচ্ছ স্ক্রিনে, মানবদেহের প্রতিবর্ত চিত্র। দেখো, মানবদেহের প্রতিবর্ত চক্রের যে চিত্রটা আছে সেখানে আমরা বিভিন্ন অংশ মার্ক করে তা লেবেলিং করে দিয়েছি। দেখো, কেন্দ্রীয় নালী আছে, এখানে অনুভূতিবাহী স্নায়ু আছে, আজ্ঞাবাহী স্নায়ু আছে, মেরুরজ্জু আছে, ঐচ্ছিক পেশি আছে, গ্রে ম্যাটার আছে। ঠিক আছে, বিভিন্ন জিনিস আছে, ত্বক আছে। তো এগুলো বই থেকে আমি এঁকেছি চিত্রটা, তোমরা পাবে। পর দেখো কি আছে লেখা, প্রতিবর্তক ক্রিয়া কি। ঠিক আছে, রেফ্লেক্স অ্যাকশন। প্রাণী দেহে নির্দিষ্ট উত্তেজনার প্রভাবে যে তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত ও অনৈচ্ছিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকেই প্রতিবর্ত ক্রিয়া বলে। আর প্রতিবর্ত ক্রিয়ার দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, 1, এই ক্রিয়া অনৈচ্ছিক, এবং 2, এটি সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত প্রাণীদের অনৈচ্ছিক সাড়াকেই প্রতিবর্ত ক্রিয়া বলা হয়। ঠিক আছে, ব্যাখ্যায় চলে যাই। হাতের চামড়ার পিন ফোঁটা মাত্র অনুভূতিবাহী স্নায়ুতন্তু পিন ফোঁটা যন্ত্রণা গ্রহণ করে। এই যন্ত্রণাদায়ক তাড়না অনুভূতিবাহী স্নায়ুতন্ত্রের মাধ্যমে মেরুরজ্জুতে পৌঁছে। ওই একই তাড়না অনুভূতিবাহী স্নায়ুকোষ থেকে আজ্ঞাবাহী স্নায়ুতে প্রবাহিত হয়। স্নায়ু তাড়না আজ্ঞাবাহী কোষে পৌঁছা মাত্র পেশিতে প্রেরণ করে, ফলে পেশি সংকুচিত হয় এবং যন্ত্রণার উৎস থেকে হাত সরিয়ে দেয়। এখানে অত্যন্ত জটিল একটি প্রক্রিয়াকে সহজ করে বর্ণনা করা হলো। আসলে পিন ফুটানোর সঙ্গে সঙ্গে বেশ কিছু অনুভূতিবাহী স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে। এই উদ্দীপনা অনেকগুলো পরস্পর সংযুক্ত স্নায়ু কোষের মাধ্যমে অনেকগুলো আজ্ঞাবাহী কোষে প্রবাহিত হয়। এসব আজ্ঞাবাহী স্নায়ু পেশিতে উদ্দীপনা বহন করে হাত সরিয়ে আনে। অনুভূতি মস্তিষ্ক পৌঁছায়, ফলে কি ঘটছে শরীর তা জানতে পারে। প্রতিবর্ত ক্রিয়া একটি সমন্বিত কার্যক্রম। প্রতিবর্ত ক্রিয়ায় যে 5টি অংশ কাজ করে, এদের যে কোনো একটির অভাবে কাজটি সঠিকভাবে হতে পারে না। ঠিক আছে, এটি ছিল আজকের বাড়ি কাজটি। তোমাদের পরে যে ক্লাসটি হয়েছিল সেটি হচ্ছে 26 এপ্রিল। 26 এপ্রিলে যে বাড়ি কাজটি দেওয়া হয়েছে আমরা দেখি প্রশ্নটি। কোনো মৌলের যদি প্রোটন সংখ্যা 19 হয় এবং এর ভর সংখ্যা যদি 39 হয় তাহলে এই নিউট্রন সংখ্যা কত? খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঠিক আছে, এই টাইপের অনেক ম্যাথ পরীক্ষা আসে। আমরা বাড়ি কাজটিতে চলে যাই। সমাধানটি দেখো, দেওয়া আছে একটি মৌলের প্রোটন সংখ্যা 19 এবং ওই মৌলটির ভর সংখ্যা 39। আমরা কি জানি, কোনো মৌলের প্রোটন সংখ্যা সাথে যদি নিউট্রনের সংখ্যা যোগ করি তাহলে ওই মৌলের ভর সংখ্যা পাওয়া যায়। হ্যাঁ, অর্থাৎ মৌলটির নিউট্রন সংখ্যা সমান কি লিখতে পারি, মৌলটির ভর সংখ্যা বিয়োগ মৌলটির প্রোটন সংখ্যা। অর্থাৎ মৌলটির নিউট্রন সংখ্যা হচ্ছে 39 বিয়োগ 19 সমান 20। সুতরাং আমরা কি বলতে পারি যে ওই মৌলটির নিউট্রন সংখ্যা হচ্ছে 20। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে চলে যাই। 28 এপ্রিল আমাদের পরবর্তী ক্লাসটি হয়েছিল। যে বাড়ি কাজটি দেওয়া হয়েছে সেটি দেখো, আইসোটোপ কি কি কাজে ব্যবহার হয় এবং এর গুরুত্ব লেখো। ঠিক আছে, এটা অষ্টম শ্রেণীর জন্য বোর্ড পরীক্ষা আসার মতো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে,
আহ, উত্তরটা দেখো। আইসোটোপ চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, খাদ্য ও বীজ সংরক্ষণে, বিদ্যুৎ উৎপাদনে, কোনো কিছুর বয়স নির্ণয় সহ আরও অনেক অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর তাই মানব জীবনে আইসোটোপের গুরুত্ব অনস্বীকার্য। হ্যাঁ, নিম্নে আইসোটোপের ব্যবহারসমূহ উল্লেখ করা হলো। 1. রোগ নির্ণয়ে আইসোটোপ ব্যবহার করে রোগাক্রান্ত স্থানের ছবি তোলা সম্ভব। এই পদ্ধতিতে ইনজেকশনের মাধ্যমে তেজস্ক্রিয় আইসোটোপ শরীরের ভিতর প্রবেশ করানো হয়। এই তেজস্ক্রিয় আইসোটোপের লাইফ টাইম 6 ঘন্টা, আর তাই সামান্য সময়ে তেজস্ক্রিয়তা শেষ হয়ে যায় বলে এটি অনেক নিরাপদ। 2. রোগ নিরাময় সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সার নিরাময় তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এছাড়া টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় আইসোটোপের ব্যবহার বহুবিধ। এছাড়া তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়ে থাকে। ঠিক আছে। 3. ফসলের পুষ্টিতে ফসলের পুষ্টির জন্য জমিতে পরিমাণ মতো সার ব্যবহার করতে হয়। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে কি পরিমাণ নাইট্রোজেন ও ফসফরাস আছে তা জানা যায়। আর তা জেনে জমিতে আরও কি পরিমাণ নাইট্রোজেন ও ফসফরাস প্রয়োজন তারও হিসেব আমরা করতে পারি। ঠিক আছে। 4 নম্বরটা হচ্ছে ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণ করতে। ফসলের জন্য ক্ষতিকারক পোকামাকড় সবসময় মারাত্মক হুমকি স্বরূপ, আর এই সকল পোকামাকড় ধ্বংস করার জন্য ফসলে এবং জমিতে কীটনাশক দেওয়া হয়। তেজস্ক্রিয় আইসোটোপ সমৃদ্ধ কীটনাশক ব্যবহারের মাধ্যমে জানা সম্ভব হয়েছে সর্বনিম্ন কতটুকু পরিমাণ কীটনাশক একটি ফসলের জন্য ব্যবহার করা যাবে। 5 নম্বরটা হচ্ছে ফসলের মানোন্নয়নে। বিভিন্ন ধরনের নিয়ন্ত্রিত তেজস্ক্রিয় রশ্মি ব্যবহারের মাধ্যমে উদ্ভিদ কোষের জিনগত পরিবর্তন ঘটানো হচ্ছে, আর এর মাধ্যমে বিভিন্ন ধরনের ফসলকে উন্নত মানের ফসলে পরিণত করা সম্ভব হচ্ছে। আর তাই ফসলের মানোন্নয়নে আইসোটোপের ভূমিকা অনস্বীকার্য। নেক্সট যে পয়েন্টটা আছে বিদ্যুৎ উৎপাদনে। কিছু কিছু পরমাণুকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে পরিণত করলে, অর্থাৎ ফিশন বিক্রিয়া ঘটালে প্রচুর পরিমাণে তাপশক্তি বের হয়, আর এই তাপশক্তি ব্যবহার করে যাতে বিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে, আমরা সেটিকে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বলে থাকি। পরবর্তী যে পয়েন্টটা আছে খাদ্যদ্রব্য সংরক্ষণে, দেখো ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু তেজস্ক্রিয় রশ্মিতে মারা যায়, আর তাই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে খাদ্যদ্রব্য বা ফলমূলকে জীবাণুমুক্ত করে ব্যবহার করা হয়। 8 নম্বর পয়েন্টটা হচ্ছে ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা কাজে। বিভিন্ন জায়গায় কয়েক কোটি বছরের পুরনো ফসিল পাওয়া যায়, আর এগুলো কত বছরের পুরনো বা এগুলোর প্রকৃতি বয়স নির্ণয় করা যায় আইসোটোপের ক্ষয় থেকে। কোনো ফসিলে স্থায়ী ও অস্থায়ী আইসোটোপের অনুপাত থেকে আমরা বুঝতে পারি যে ওই ফসলটি আসলে কত বছরের পুরনো। ঠিক আছে। এই ছিল আইসোটোপের ব্যবহার বা এর গুরুত্ব। আমাদের পরবর্তী যে ক্লাসটি হয়েছিল সেটি হচ্ছে তোমাদের 30 এপ্রিল। 30 এপ্রিল যে বাড়ি কাজটি দেওয়া হয়েছে আমরা দেখি যে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস খাতায় লিখে তোমাদের শিক্ষককে দেখাবে। হ্যাঁ, উত্তরটা দেখো। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? ম্যাগনেসিয়ামের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12। মোট 3টি শক্তি স্তর ও কয়েকটি উপস্তরে এই ইলেকট্রনগুলো থাকে। হ্যাঁ, নিচের চিত্রে 3টি শক্তি স্তর দেখানো হয়েছে। ঠিক আছে। তো আমরা চিত্রটা দেখি নিচের। চিত্র দেখলে আরো ক্লিয়ারলি তোমরা জিনিসটা বুঝতে পারবে। দেখো ম্যাগনেসিয়ামের প্রথম যে কক্ষপথ আছে সেখানে আমাদের 2টি ইলেকট্রন আছে। ম্যাগনেসিয়ামের পরের যে কক্ষপথ সেখানে 8টি ইলেকট্রন আছে। তৃতীয় যে ম্যাগনেসিয়ামের কক্ষপথ আছে সেখানে আরো 2টি ইলেকট্রন আছে। তো আমরা জানি ম্যাগনেসিয়ামের পরমাণুর সংখ্যা হচ্ছে 12 বা পারমাণবিক সংখ্যা 12। তো এখানে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো যোগ করলে 12 হয়। ঠিক আছে। প্রথম শক্তি স্তরে 2টো, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ও সর্বশেষ বা বাইরের শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে। কিন্তু উপস্তর ভেদে ইলেকট্রন বিন্যাস শূন্যের নির্মাণেশ্বর হবে। দেখো 1s2, 2s2, 2p6, যেটা যোগ করলে 8 হচ্ছে, আর 3s2। ঠিক আছে। অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে মাত্র একটি উপস্তর থাকে এবং তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। তো এই ছিল ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমাদের পরবর্তী যে ইলেকট্রন বিন্যাসটি করতে হবে সেটি হচ্ছে ক্লোরিনের। আমরা জানি কি ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17, কারণ তার পারমাণবিক সংখ্যা 17। ক্লোরিনের মোট 3টি কক্ষপথ বা শক্তিস্তর রয়েছে, তা হচ্ছে 2, 8, 7। হ্যাঁ, চিত্রে আমরা তা দেখবো পরবর্তীতে। আর ইলেকট্রনের হুন্ডি নিম্নানুসারে নিম্নত বিন্যাস থাকে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। হ্যাঁ, অর্থাৎ তৃতীয় শক্তিস্তরে 2টো উপস্তর থাকে এবং যাতে মোট 7টি ইলেকট্রন থাকে। তো
তা আমরা চিত্রটি লক্ষ্য করি। চিত্রে দেখতে পাচ্ছ যে প্রথম শক্তি স্তরে তোমাদের 2টি ইলেকট্রন আছে, তারপরে যে শক্তি স্তর সেখানে আমাদের 8টি ইলেকট্রন আছে, তারপরে শক্তি স্তরে আমাদের 7টি ইলেকট্রন আছে। তো সবগুলো যোগ করলে হচ্ছে 17। আর আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 17। হ্যাঁ, আর একটু আগে আমি বলেছি কিভাবে এই 17 ইলেকট্রন বিন্যাসটা আমরা করলাম। তো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে যে ক্লাসটি হয়েছে আমাদের সেটি হচ্ছে 4 মে। 4 মে বিজ্ঞান ক্লাসে তোমাদের যে বাড়ি কাজটি দেওয়া হয়েছে, দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ। ম্যাগনেসিয়াম যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে তাদের ক্যাটায়ন ও অ্যানায়নের অবস্থান দেখে বিক্রিয়াটি সম্পন্ন করবে। তো তোমাদের অষ্টম শ্রেণীর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক। এই টাইপের প্রশ্ন এর আগেও বোর্ড পরীক্ষায় এসেছে। আমরা এর সমাধানে চলে যাই। আমরা জানি কি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12। ইলেকট্রনগুলো 3টি প্রধান কক্ষপথ 2,8,2 জুড়ে অবস্থান করে। ঠিক আছে, এর ইলেকট্রন বিন্যাসটা ছিল আর কি। এর সর্ববহিস্থ স্তরে 2টি ইলেকট্রন আছে, যেটা 3s2। হ্যাঁ, ম্যাগনেসিয়াম বন্ধন গঠনকালে এই 2টি ইলেকট্রন সহজে ত্যাগ করে ম্যাগনেসিয়াম পজিটিভ চার্জযুক্ত আয়ন বা ক্যাটায়ন সৃষ্টি করে থাকে। দেখো Mg আমরা কি লিখতে পারি, Mg2+ + 2e-। হ্যাঁ, অপরদিকে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8। ইলেকট্রনগুলো 2টি কক্ষপথ 2,6 অর্থাৎ যেটা ইলেকট্রন বিন্যাসটা জুড়ে অবস্থান করে। কাজেই সর্ববহিস্থ স্তরে 6টি ইলেকট্রন থাকে, যেটা হচ্ছে 2s2 আর 2p4। হ্যাঁ, এই 6টি এত বেশি ইলেকট্রন ত্যাগ করা অক্সিজেনের পক্ষে সম্ভব নয়। এর চেয়ে 2টি ইলেকট্রন গ্রহণ করে কক্ষপথে 8টি ইলেকট্রন পূর্ণ করতে পারে। অর্থাৎ ইলেকট্রন হচ্ছে তোমার 2টা ইলেকট্রন গ্রহণ করবে আর ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দেবে। এই কারণে ম্যাগনেসিয়াম কর্তৃক ত্যাগকৃত 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন নেগেটিভ চার্জযুক্ত অ্যানায়নে পরিণত হয়। দেখো আমরা কি লিখতে পারি, O+2e-, অর্থাৎ 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, সরি 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে কি হলো অক্সিজেন 2-। হ্যাঁ, ফলে এই আয়নদ্বয় বিপরীত চার্জযুক্ত পরস্পরকে আকর্ষণ করে ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করে। কি লিখতে পারি আমরা, Mg2+ + O2- সমান MgO। হ্যাঁ, তাহলে স্বাভাবিক বিক্রিয়াটি কি হবে আমাদের, 2Mg + O2 সমান 2MgO। ঠিক আছে, এ ছিল আজকে বাড়ি কাজটির সমাধান। পরবর্তী ক্লাসে চলে যাচ্ছে। 11 মে তোমাদের পরবর্তী ক্লাসটি হয়েছিল বিজ্ঞানের। যে বাড়ি কাজটি দেওয়া হয়েছে দেখো, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ অথবা সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো ঘুরছে, কেন ঘুরছে তা ব্যাখ্যা করো। তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে, বোর্ড পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন এটাই। উত্তরটি দেখো, সূর্য, গ্রহ, নক্ষত্র ঘোরার মূল কারণ হচ্ছে মহাকর্ষ বল। এই আকর্ষণের জন্যই পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে, চাঁদ ঘুরছে পৃথিবীর চারপাশে। কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির এমন এক শক্তি আছে যা দিয়ে সে মহাজাগতিক বস্তুগুলোকে এভাবে করে ঘোরাচ্ছে। ঠিক আছে, মহাবিশ্বের বিভিন্ন বস্তু একে অপরকে আকর্ষণ করে, এটাই মাধ্যাকর্ষণ বা মহাকর্ষ বল, যা নির্ভর করে বস্তুগুলো কত বড় এবং পরস্পর থেকে কত দূরে তার উপর। মহাজগতে বস্তুগুলো পারিপার্শ্বিক মহাশূন্যকে এমনভাবে প্রভাবিত করে যার মাধ্যমে মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়ে থাকে। মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চারদিকে ঘুরছে পৃথিবী সহ সৌর পরিবারের সদস্যরা। মহাশূন্যে সূর্য ও পৃথিবীর মতো বস্তুগুলোর প্রভাবে তাদের চারপাশের মহাশূন্য বক্রাকার কার্ভ আকৃতির ধারণ করে। মহাশূন্যের এই বাঁকানো আকৃতির কারণে তার পাশ দিয়ে অতিক্রমের সময় অন্য বস্তুর গতিপথ প্রভাবিত হয়। এভাবে মহাশূন্যের মধ্য দিয়ে মহাকর্ষ বল কাজ করে। আর এভাবেই পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ বা সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো অনবরত ঘুরছে। আমাদের পরবর্তী যে ক্লাসটি হয়েছিল সেটি হচ্ছে 13 মে। 13 মে তোমাদের বিজ্ঞান যে বাড়ি কাজটি দেওয়া হয়েছে দেখো, জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয় কেন। আমি বলবো এটা 3 স্টার দিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যারা এই ক্লাসটি করেছো খুব আশা করি বুঝবে। ঠিক আছে, উত্তরটা বুঝে নিজেরাই দিতে পারবে। উত্তরটি দেখো, জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়। অর্থাৎ যে কোনো 2 বা ততোধিক বস্তুর জন্য অভিকর্ষ ত্বরণের মান একই, কিন্তু স্থান ভেদে অভিকর্ষ ত্বরণের মানের তারতম্য ঘটে থাকে। ভূপৃষ্ঠের সর্বত্র জি এর মান সমান নয়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম বলে সেখানে জি এর মান সবচেয়ে বেশি হয়। আবার বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি বলে
সেখানে জি এর মান অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে কম হয়ে থাকে। অর্থাৎ আমরা কি বলতে পারি যে স্থান ভেদে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয়ে থাকে। কিন্তু অভিকর্ষ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ। কোনো বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দাও তা অভিকর্ষ বলের প্রভাবে ভূমিতে পৌঁছাবে। আর তাই একই উচ্চতা থেকে একটি ভারী ও একটি হালকা বস্তুকে যদি আমরা ছেড়ে দিই তা দেখতে পাবে যে একই সময় ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে, কেননা বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করছে না। ঠিক আছে। ধরা যাক এম ইজ ইকুয়াল টু পৃথিবীর ভর, আর ছোট হাতের এম ইজ ইকুয়াল টু ভূপৃষ্ঠে বা এর নিকটে অবস্থিত কোনো বস্তুর ভর, ডি ইজ ইকুয়াল টু বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে অভিকর্ষ বল আমরা কি লিখতে পারি? এফ সমান জি এম এম বাই ডি স্কোয়ার। হ্যাঁ, সমীকরণ আছে, সমীকরণটা দেখছো কিভাবে মানে ইকুয়েশনটা আনা হয়েছে। এই সমীকরণের ডান পাশে বস্তুর ভর এম অনুপস্থিত, সুতরাং অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। যেহেতু জি এবং পৃথিবীর ভর এম ধ্রুবক, তাই জি এর মান পৃথিবীর অভিকর্ষ কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ডি এর উপর নির্ভর করে। সুতরাং জি এর মান বস্তুর নিরপেক্ষ হলেও তা স্থান নিরপেক্ষ নয়। হ্যাঁ, এর অর্থ কি? আমরা বলতে পারি যে জি এর মান অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়ে থাকে। এই ছিল উত্তরটি। পরবর্তী আমাদের যে ক্লাসটি হয়েছিল সেটি হচ্ছে 17 মে। 17 মে তোমাদের যে বাড়ি কাজটি দেওয়া হয়েছে, বাড়ি কাজটি দেখো। তার আগে আমি সমাধানে যাওয়ার আগে কয়েকটা কথা বলি। এই সমাধানটি আমি যতটুকু সম্ভব বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আমি বলবো তোমরা পুরো লেখাটা আগে পড়ো, তারপর যা যতটুকু মনে চায় ততটুকু সাজিয়ে লেখো, বা আমার ভয়েসটা শুনুন যা বলছি। কারো যদি মনে হয় লেখাটা উপযুক্ত হয়নি সে লিখবে না, কারণ আমার দেওয়া উত্তর যে সবসময় সঠিক হবে এমন তো না। আর এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই আমি যথাসম্ভব চেষ্টা করেছি বড় করে লেখার জন্য। হ্যাঁ, তো এবার সমাধানে চলে যাই। তোমরা সমাধানটি দেখো, তারপর যদি মনে হয় লিখবে লিখো, নিজের ভাষা সাজিয়ে লেখো, যেভাবে ইচ্ছে লেখো। প্রশ্নটি ছিল কি, যে লিফটে বা মহাশূন্যে ওজনহীন মনে হলো প্রকৃতপক্ষে তা ওজনহীন নয়, ব্যাখ্যা করো। যারা এই ক্লাসটি করেছো তারা জানো যে ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং স্যার কত ভালো করে বুঝিয়েছেন। আমার সমাধানে চলে যাই। পৃথিবীর উপরে যে কোনো বস্তুকে পৃথিবী তার অভিকর্ষ বল দ্বারা কেন্দ্রের দিকে টানছে। এই কারণে যখন আমরা কোনো বস্তু হাত থেকে ছেড়ে দেই সেটি অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়তে থাকে। এভাবে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলা হয়। আর একে প্রকাশ করা হয় জি দিয়ে। এটা সবাই জানি আমরা ইতিমধ্যে। জি এর আদর্শ মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ কোনো বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলে সেটি প্রতি সেকেন্ডে 9.8 মিটার ত্বরণে নিচে পড়তে থাকে। অর্থাৎ প্রতি সেকেন্ডে বস্তুটির গতিবেগ 9.8 মিটার বৃদ্ধি পায়। মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি এবং বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম। মহাশূন্যে এবং পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে 0। তবে ভূপৃষ্ঠের যে কোনো স্থানে জি এর মান নির্দিষ্ট, আর এই কারণেই সেখানে কোনো ব্যক্তির ওজনও নির্দিষ্ট হয়ে থাকে। আমরা যখন লিফটে ওঠানামা করি তখন খেয়াল করলে দেখা যায় যে আমরা ওজনের তারতম্য অনুভব করে থাকি। লিফট স্থির থাকলে কোনো তারতম্য অবশ্য আমরা অনুভূতি করি না, কিন্তু লিফট যখন উপরের দিকে ওঠে তখন উপরের দিকে একটি ত্বরণ সৃষ্টি হয়, ফলে আমরা নিজেদেরকে ভারী অনুভব করি। তোমরা খেয়াল করলে দেখবে। কিন্তু এরপর লিফট সমবেগে যখন কনস্ট্যান্ট ভেলোসিটিতে উপরের দিকে উঠতে থাকে তখন অবশ্য আমরা আর কোনো ত্বরণ অনুভব করি না। ঠিক আছে, যারা লিফটের মধ্যে উঠেছো তারা অবশ্যই ব্যাপারটা অনুভব করেছো। আবার লিফট যখন নিচের দিকে নামে তখন ঠিক এর উল্টো ঘটনাটা ঘটে থাকে। এ সময় কি হয় যে আমরা বিপরীত একটি ত্বরণ অনুভব করি, আর এই কম ত্বরণ নিয়ে আমরা লিফটের উপর আমাদের ওজনের চেয়ে কম বল প্রয়োগ করে থাকি, যার ফলে কি হয় লিফটও আমাদের উপর বিপরীত দিক থেকে ওজনের চেয়ে কম বল প্রয়োগ করে, ফলে আমরা খুবই হালকা বোধ করি। আমাদের ওজন তখন অনেক কম মনে হয়। মাঝে মাঝে তো এমনও হয় যে নিজেদের আমরা ওজন শূন্য বলেও মনে করে থাকি। ঠিক আছে, তো এই ছিল এই লিফট রিলেটেড যে কথাগুলো। তবে লিফট যদি মুক্তভাবে নিচে পড়তে থাকে, অর্থাৎ লিফটের ত্বরণ যদি জি হয়, তবে লিফটে আমরা কোনো বল প্রয়োগ করি না। একই সাথে লিফটও আমাদের উপর বিপরীত কোনো প্রতিক্রিয়া বল প্রয়োগ করে না। এই কারণে তখন আমরা ওজনহীন অনুভব করি। আবার যদি লিফট জি এর চেয়ে বেশি ত্বরণে নিচে নামতে থাকে তাহলে যেটা হয় লিফটের মাঝে থেকে আমাদের পা উপরে উঠে যাবে এবং আমরা শূন্যে ভাসতে থাকবো। কিন্তু বাস্তব
পক্ষে সেটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে? তো এই ছিল আমার কাছে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক সকল বাড়ির কাজ এবং তার সমাধানগুলো। আশা করি ভিডিওটি দেখে তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।